নমস্কার। বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি। লাস্ট কয়েকদিন ধরে শুধু লাইভেই ছিলাম এবং আমি বলছিলাম যে আমার কিছু ব্যক্তিগত কিছু সময়ের অভাবের কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। কিন্তু আজকে মনে হলো একটা ভিডিও আপলোড না করলেই নয়। কারণ প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে। রাম একরকম বলছে, শ্যাম একরকম বলছে, যদু একরকম বলছে এবং মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাচ্ছে এই আইএসএল এর অর্গানাইজেশন পার্ট নিয়ে ক্লাবগুলোর সঙ্গে। আমি আজকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা শুনবেন পুরো যুক্তিটা, বিচারের ভার আপনাদের। তারপর ঠিক করে নেবেন যে কোনটা সঠিক কথা শুনছেন, কোনটি বেঠিক কথা শুনছেন। প্রথমত আমি এখনো বলছি, ক্লাবগুলোর পক্ষে কিন্তু আইএসএল অর্গানাইজ করা বেশ 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 কঠিন। প্রথম কথা আমি বলি, এই যে একটা রটে গেল ক্লাবগুলোকে আইএসএল করতে দেওয়ার জন্য নাকি শিলমোহর দিয়ে দিয়েছে। আমি জানি না কোথার থেকে কে শিলমোহর কিভাবে দিল, এএফএফ কি করে শিলমোহর দিল। কোথাও কোনো শিলমোহর দেওয়া হয়নি। পুরোটা শুনুন ভিডিওটা, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কি বিষবাও জলে পুরো ব্যাপারটা আটকে আছে এবং কি অন্ধকার পরিবেশের মধ্যে রয়েছে। কেউ কোথাও কোনো শিলমোহর দেয়নি। শুধু শুধু চমক তৈরি করে লাভ নেই। এখন অবধি যে আপডেট আমি এইটুকু বলতে পারবো, তারপরের আপডেটটা পরে বলতে পারবো। যদি আর ভিডিওটা শোনার আগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটা প্লিজ শুনবেন আজকে, কারণ অনেক ভাইটাল কথা। প্রতিদিন আমাকে টেক্সট করেন, মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছেন, ইউটিউবে পোস্টে আমার ওখানে মেসেজ পাঠাচ্ছেন যে প্লিজ একটু ক্লিয়ার বলুন, এই হচ্ছে ওই হচ্ছে। আজকের ভিডিওটা পুরোটা শুনুন, আজকের দিন অবধি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তার আগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এটা আমার জন্য একটু সুবিধে হয়। নাও আমি বলছি, যদি ক্লাবগুলোকে আইএসএল করার জন্য শিলমোহর দিয়ে দেয় ফেডারেশন, তাহলে ক্লাবগুলো সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? ক্লাবগুলো তো চাইছে যে আমরা করি। প্রথমত ক্লাবগুলো চাইছে কি, এটা আগে আগে ক্লিয়ার করে দেবো। যদি ক্লাবগুলো চায় আমরা করি, তাহলে যদি বলছেন যে অন্যান্য পোর্টাল বা অন্যান্য জায়গায় যে শুনছেন ইউটিউবে যে এই শিলমোহর দিয়ে দিল, কোথাও জানেন বেরিয়েছে যে ক্লাবগুলো সোমবার, একমাত্র সংবাদ প্রতিদিনে আজকে আমি লিখেছি, সোমবার ক্লাবরা সুপ্রিম কোর্টে যাচ্ছে যে আমাদের আপডেট কি জানান। যদি ক্লাবগুলোকে শিলমোহর দিয়ে দেয় এএফএফ যে এরাই আইএসএল করবে, তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন, আপডেট কি জানান। এক। দুই, আরেকটা খুব বাজেভাবে প্রচারিত হচ্ছে যে ইস্ট বেঙ্গল এই জোটে নেই। ইস্ট বেঙ্গলের জায়গাটা ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই ইস্ট বেঙ্গল এই আইএসএল ক্লাবগুলোর সঙ্গে আছে। আইএসএল ক্লাবগুলো যখন বলছিল যে নিজেদের মধ্যে মিটিংয়ে, এবং তার মুখ্য ভূমিকা নেয়, বারবার বলছি পেছন থেকে জেএসডব্লিউ এবং এফসি গোয়া, এবং এফসি গোয়ার সিইও রবি পুষ্কর হচ্ছে স্পোক্স পার্সন, এবং তারপরে সেকেন্ড স্পোক্স পার্সন হচ্ছে ধ্রুব, হায়দ্রাবাদের, অন্য কেউ নয়। কিন্তু সিদ্ধান্ত ক্লাবগুলো সম্মিলিত। এবং এই এফসি গোয়ার রবি পুষ্কর এরা যখন প্রস্তাব দেয় যে আমরা কেউ যদি না করে, মাইন্ডেড, প্রথমে বলছে না ক্লাবগুলো আমরাই করব, বলছে টেন্ডার ডেকে কেউ যদি না পাওয়া যায় তখন আমরা অর্গানাইজ করতে পারি। ঠিক আছে। ইস্টবেঙ্গল ক্লাব কি বলেছিল? ইস্টবেঙ্গল বলেছিল সন্দীপ আগরওয়াল যে আমরা অর্গানাইজিং পার্টে থাকতে চাই না, আমরা খেলতে চাই। ইট ডাজন্ট মিন যে কেউ কিছু করলো না, ক্লাবগুলো যদি অর্গানাইজ করে তাহলে ইস্টবেঙ্গল ক্লাব সেই অর্গানাইজেশনে থাকবে না। আপনাদের জ্ঞাতার্থে জানাই, গতকাল যে ক্লাবগুলোর মধ্যে একটি ভার্চুয়াল মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবও ছিল। তাহলে ইস্টবেঙ্গল ক্লাব জোটে নেই, এই কথাটা ভুল ভুল ভুল। কালকে কিন্তু ইস্টবেঙ্গলের সিইও সন্দীপ আগরওয়াল ওই বিনয় চোপড়াদের সঙ্গে এবং রবি পুষ্করদের সঙ্গে কিন্তু ছিল, পুরোটাই ছিল। তার মানে ইস্টবেঙ্গল আছে, প্রতিটা ক্লাবই আছে। প্রতিটা ক্লাব কিন্তু এই মুহূর্তে অর্গানাইজ করতে চাইছে না। যদি কোনো বিকল্প না হয়, বলছে, বারবার মাথায় রাখুন, যদি বিকল্প পথ না হয় তখন বলছে যে আমরা করব, কিন্তু কোথাও বলছে না যে আগে আমরা করব। ওটা বোঝার চেষ্টা করুন ভালোভাবে। ক্লাবগুলো একটি চিঠি দিয়েছিল ফেডারেশনকে, তাহলেই বুঝে যাবেন যে কেউ কোনো শিলমোহর দেয়নি, জাস্ট আ প্রসেস। ক্লাবগুলো চিঠি দিয়ে 14টা পয়েন্ট লিখেছিল, তাতে 11 নম্বর পয়েন্ট পর্যন্ত কি কি বলেছিল দেখুন। যে এই যে গভর্নিং কাউন্সিল নাম না করে বলেছিল এই পদ্ধতিটা হালকা করুন, যেটা এফএসডিএল এর কথা। আমার তো মনে হচ্ছিল চিঠিটাই এফএসডিএল লিখে দিয়েছে ক্লাবগুলোর। বলেছিল যে ব্যাংকের ন্যূনতম গ্যারান্টি অর্থাৎ 37.5 কোটি টাকা, এটা নিয়ে ভাবা। এবং 3,
রেলিগেশনটা নিয়েও ভাবা, অর্থাৎ কিন্তু এফএসডিএলও তাই বলেছে। এইগুলো সরিয়ে বলেছে টেন্ডার ডাকতে দ্রুততার সঙ্গে। এটা দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং ফেডারেশন প্রেসিডেন্টকে পাঠিয়েছিল ক্লাবগুলো টেন্ডার ডাকতে। এই টেন্ডার থেকে যদি কেউ আগ্রহী না হয়, কারণ এই টেন্ডারগুলো সরিয়ে টেন্ডার করার কথা তো এফএসডিএলও বলেছে, সো ক্লাবগুলোও জানে এই পয়েন্টগুলো সরিয়ে টেন্ডার ডাকলে এফএসডিএলও নিয়ে নেবে। যদি বলেছে যদি কেউ না হয় 12 নম্বর পয়েন্ট, তাহলে ক্লাবগুলো বলছে তাহলে আমরা অর্গানাইজ করতে পারি। তাহলে 11 নম্বর পয়েন্ট অব্দি বলেছে যে আমরা না, আপনি টেন্ডার ডাকুন, টেন্ডারে যদি কেউ না আসে রিটেন্ডারে তাহলে আমরা, আপনি 11টা পয়েন্ট সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বলে দিলেন যে ফেডারেশন শিলমোহর দিয়ে দিল। ফেডারেশন সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জেনারেল কি করলেন, ওই 12 নম্বর পয়েন্টটা নিয়ে একটা চিঠি পাঠিয়েছেন গতকাল। আমি চিঠিটা আপনাকে এই দেখিয়ে দিচ্ছি। সেই চিঠিতে কি লেখা আছে যে আমরা দ্রুততার সঙ্গে সবাই মিলে চলুন তাড়াতাড়ি এটা সম্পন্ন করি। দ্রুততা, অথচ ডাকছে মিটিং 20 তারিখ, যাই হোক করি, এতদিন ধরে দ্রুততা আসেনি। এবং আপনাদের 12 নম্বর পয়েন্টটা নিয়ে বলছি যে আমরাও, ফেডারেশন ডেপুটি সেক্রেটারি জেনারেল বলছে যে আমরাও অনেকদিন ধরে বলছিলাম যে ক্লাব এবং এআইএফএফ মিলে একসঙ্গে একটা অর্গানাইজ করুক, আপনারাও বলছেন, ঠিক আছে 20 তারিখে আমাদের জেনারেল মিটিং আছে, সেখানে আপনাদের প্রস্তাবগুলি তোলা হবে। তার আগে যে আমরা যেহেতু এজেন্ডায় রাখবো, আপনাদের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করে নেব, যে মিটিংয়ের মাধ্যমে আমরা জেনে নেবো কি কি পয়েন্ট, সেটা আমরা এজেন্ডায় রাখবো জেনারেল মিটিং। এখনো জেনারেল মিটিংয়ে এজেন্ডায় আসেনি ক্লাবদের ইস্যুটা, চিঠি দিয়ে বলেছে যে একটা ভার্চুয়াল মিটিং করুন, আমরা এজেন্ডায় রাখবো। তারপরে ক্লাবগুলো কি করলো, সোজা সিদ্ধান্ত নিল গতকাল আমরা সুপ্রিম কোর্টে যাবে। ক্লাবগুলো এই চিঠিতে খুব একটা ভরসা করছে আপনার মনে হয়? করছে না। কেন ফেডারেশন চিঠি দিল আর কেন ক্লাবগুলো ভরসা করছে না? দুটো কারণ বলছি। এতদিন ফেডারেশন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বা অন্যান্য জায়গায় কি বলে আসছে যে এটা তো সাবজুডিস ম্যাটার, আমি কি করব সুপ্রিম কোর্ট, আমি কি করব সুপ্রিম কোর্ট। অজুহাতের, মানে যার কিছু নেই তার একটা অজুহাত আছে, অজুহাতের বাহানা দিয়ে ডিলে করেছে। এইবার একটা মস্ত অজুহাত দেবে, কারণ আপনার মনে হয় জেনারেল মিটিং এটা পাস হবে, সমস্ত স্টেট বলবে হ্যাঁ হ্যাঁ ফেডারেশন না, ক্লাবগুলোই সব অর্গানাইজ করুক। ধরুন আইএফ এর প্রতিনিধিও থাকবে, আইএফ এর সেক্রেটারি অনির্বাণ দত্ত জেনারেল মিটিংয়ে থাকবে। তিনি যদি বলেন যে ফেডারেশন না, ক্লাবরা আয়োজন করবে, তার তো আসুন আইএফএ তে কি হবে? তাহলে পরের বছর যখন কলকাতা লিগের ক্লাবগুলো বলবে যে কলকাতা লিগটা না আমরা অর্গানাইজ করে দেবো, আপনি বসে থাকুন, তাহলে সেটাও মেনে নিতে হবে। আপনার মনে হয় জেনারেল মিটিং এটা পাস হবে? জীবনে পাস হবে না। যে ক্লাবগুলো লিগ করবে, আইএফএফ ঠুটো জগন্নাথ হয়ে থাকবে, জেনারেল মিটিংয়ে জীবনে পাস হবে না, যদি শুধু ক্লাবগুলো লিগ করার কথা ওঠে। এগুলো ক্লাবরাও জানে, ফেডারেশন সভাপতিও জানেন, ডেপুটি সেক্রেটারি জেনারেলও জানেন। তাহলে যখন পাস হবে না, তখন ফেডারেশন সভাপতি কি বলবে, দেখুন আপনাদের প্রস্তাবটা আমি রেখেছিলাম লিগটা করার জন্য, জেনারেল মিটিংয়ে পাস হলো না, সে কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলবে। এটা হচ্ছে বাঁচার একটা রাস্তা। ক্লাবগুলোও জানে এটা জেনারেল মিটিংয়ে পাস হবে না। তাহলে জেনারেল মিটিং এখনো এজেন্ডাই হলো না, জেনারেল মিটিংয়ে পাস হবে না ফেল হবে প্রস্তাব ঠিক নেই, কেউ কেউ চালিয়ে দিল, কালকে শুরু করে দিল ক্লাবদের লিগ করার জন্য শিলমোহর দিয়ে দিল। আমি তো শিলমোহর কোথাও খুঁজেই পেলাম না। যদি শিলমোহরে দিয়ে দেয় তাহলে ক্লাবগুলো সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ফেডারেশন আইএসএল আই লিগ করতে ব্যর্থ, সেই কারণেই না পুরো দায়িত্বটা নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তো এখন সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে কাকে? ফেডারেশনকে না, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে। তো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পুরো ব্যাপারটা দেখছে, সেখানে হঠাৎ করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে না জ্বালিয়ে ফেডারেশন চিঠি পাঠাচ্ছে ক্লাবগুলোকে, আপনাদের প্রস্তাব নিয়ে আমরা একটা আলোচনা করব, এর সঙ্গে একটা ভার্চুয়াল চলুন মিটিং করি। এটা হয়? একদিকে মাথার উপর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দেখছে তোমরা ব্যর্থ বলেই না ওরা দেখছে, আবার এখন পাশাপাশি চিঠিতে বলছে চলুন আমরা একটা সলভ করার চেষ্টা করি। এটা আগে করনি কেন? পুরোটা আই ওয়াশ দাদারা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, পুরোটা আই ওয়াশ। যুক্তি দিয়ে ভাবুন, ওই চমক গিমিকে হেডিং এ ভাববেন না। যুক্তি কি বলে দেখছে কে? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তাহলে এএফএফ কি করবে এখন? আর আপনার এএফএফ জেনারেল মিটিং এ পাস হবে 20 তারিখে, মনে হয় তখন এএফএফ কি বলবে, আমরা তো ফেলেছিলাম ওই কেউ চাইলো না বলে।
আমি কি করব? সুপ্রিম কোর্ট চায় না, জেনারেল বডির সদস্যরা চায় না, তাই আমি লিক করতে পারছি না। ছেড়ে দিন। সমস্যা খতিয়ে দেখুন, তাহলে বুঝবেন। খতিয়ে দেখুন, এআইএফএফ কে প্রতি বছর 50 কোটি টাকা দিত রিলায়েন্স। যে টাকা দিয়ে এআইএফএফ এর কর্মীদের বেতন হয়, ফেডারেশন চলে, জুনিয়র ডেভেলপমেন্ট কোচদের বেতন হয়, তাদের ক্যাম্প হয়, বিভিন্ন ছোট ছোট লিগ হয়, ওই টাকায় ধরুন পাস হলো 20 তারিখে জেনারেল মিটিংয়ে যে ক্লাবগুলোই লিগ চালাবে। আমি এক এক করে বলছি। লিগ তো চললো, ভারতীয় ফুটবলটাকে শুধু আইএসএল চললেই চলবে? এই যে বছরে টাকাটা আসতো, টাকাটা কে দেবে ফেডারেশনকে? ফেডারেশনের তো ঝাড়বাতি, মানে কি বলবো, হেরিকেনের আলো জ্বলে যাবে। ফেডারেশনটা চলবে কি করে? এই যে বছরে বছরে 50 কোটি টাকা পাওয়া যেত, ওই টাকাটা তো আর ক্লাবগুলো দেবে না আইএফএফ কে। ধরুন ক্লাবগুলো লিগ চালালো, ঠিক আছে, কিন্তু ফেডারেশনের টাকাটা আসবে কোথা থেকে? এই যে কোনো থার্ড পার্টি যদি লিগ চালায়, যদি কন্ট্রাক্ট আসে, তারা তো একটা টাকা দেবে বছরে। যেমনি এআইএফএফ টেন্ডারে বলেছে 37.5 কোটি টাকা, রিলায়েন্স বলেছে না অত দেবো না, ধরুন দিল না, 20 কোটিই দিল। এই 20 কোটি টাকাও তো আসবে এআইএফএফ এ। কিন্তু ক্লাবগুলো যদি লিগ চালায়, এআইএফএফ কে টাকাটা দেবে কি? ওরা তো লিগটা চালাবে। তাহলে আপনারা কি ভাবছেন শুধু একটা লিগ চললেই ভারতীয় ফুটবলের সব প্রবলেম সলভ হয়ে গেল? আই লিগ, আইডব্লিউএল, সন্তোষ ট্রফি, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ফেডারেশনের দৈনন্দিন কাজ, ন্যাশনাল টিম এবং দৈনন্দিন কাজ, টাকাটা কে দেবে? তাহলে এই জেনারেল বডির সদস্যরা কি এতটা বোকা? ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির লোকরা এতটা বোকা? ক্লাবগুলো বললো গিয়ে কাল, চলো আমরা লিগ করি, আর সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল, যেটা দেশের 1 নম্বর লিগ। ফেডারেশনের সবচেয়ে সেলেবেল প্রোডাক্ট কোনটা? যদিও কোনো সেলেবেল না ভারতীয় ফুটবলে, এদের মধ্যে সেলেবেল প্রোডাক্ট কোনটা? আইএসএল 1 নম্বর লিগ। সেই 1 নম্বর লিগটা ফ্রিতে দিয়ে দিচ্ছে ক্লাবগুলোকে। এটা হয়? আমি তো ওইটা বিক্রি করেই ফেডারেশনের টাকা আনবো, আর ওই লিগটা ফ্রিতে ক্লাবগুলোকে দিয়ে দিল, ক্লাবগুলো অর্গানাইজ করলো। ফেডারেশনটা চলবে কোথা থেকে? এটা কোথায় পাস হয় আপনার মনে হয়? ক্লাবগুলো জানে হবে না, এআইএফএফও জানে হবে না, কিন্তু কল্যাণ ছবিরা ডিলে করছে যে আরেকটা ডিসেম্বর চলে গেল, এই করতে করতে জানুয়ারি চলে গেল, এই দিকে চলে যাচ্ছে। খতিয়ে দেখুন, কোনো গিমিকে যাবেন না। ক্লাবগুলো লিগ হয়তো করলো, আরে লিগটা তো দেশের ফুটবলের সমাধান না এখন। তাহলে ফেডারেশনটা চলবে কি করে? কারণ এই 8ই ডিসেম্বর অব্দি চুক্তি শেষ হয়ে গেছে, টাকাটা জানুয়ারি থেকে আর এআইএফএফ এর হাতে নেই। এবং এআইএফএফ এর যে বাজেট করেছে, সেটা করেছে এপ্রিল টু ডিসেম্বর, এপ্রিল টু মার্চ না, কারণ জানুয়ারি থেকে টাকা নেই। টাকাটা কে দেবে? ক্লাবগুলো লিগ চালালো, একটা আইএসএল চললেই সব ভারতীয় ফুটবলের সমাধান হয়ে গেল, লিগ হলো। এটা হচ্ছে ফেডারেশনের পয়েন্ট। কালকেই একজন সিনিয়র এক্সিকিউটিভ কমিটির মেম্বার সত্যনারায়ণকে বিশাল একটা বার্তা পাঠিয়েছে যে এটা আপনি সাহস হলো কি করে এই চিঠিটা দেওয়ার? দুটো কারণ। এক, দেখছে পুরো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, তাহলে আপনি এখন যে চিঠি পাঠাচ্ছেন, এই চিঠিটা পাঠানোর আগে এক্সিকিউটিভ কমিটির লোকদের সঙ্গে কথা বলেছেন? আপনার সেই এখতিয়ার আছে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দেখছে এবং বলছেন সাবজুডিস ম্যাটার, তাহলে আপনি এক্সিকিউটিভ কমিটির লোকদের সঙ্গে কথা না বলে ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে বলছেন যে আপনাদের বিষয়টা জেনারেল মিটিংয়ে রাখবো? কে আপনি? এক্সিকিউটিভ কমিটির লোকরা আপনাকে মতামত দিয়েছে যে ক্লাবগুলোকে লিক করার জন্য এজেন্ডা রাখতে? তো যারা ভাবছেন ক্লাবগুলো লিক করবে বলছে আর ঢ্যাং ঢ্যাং করে সব গ্রিন সিগন্যাল হয়ে গেল, ব্যাপারটা এই জায়গায় নেই। খতিয়ে দেখুন, প্লাস মাইনাস। ক্লাবগুলোও জানে এটা পাস হবে না। এআইএফএ বলবে আমরা দেখো তোমাদের জন্য করতে গিয়েছিলাম ক্লাবগুলোকে সন্তুষ্ট করার জন্য। সেই কারণে ক্লাবগুলো সোমবার দিন যাচ্ছে সুপ্রিম কোর্টে, যে মহামান্য বিচারক, মাই লর্ড, হুজুর, আমাদের এই অবস্থায় রয়েছি, আমরা কি করব জানান, আমরা এখন কোথায় যাব জানান। এবছর আর বড় করে আইএসএল হওয়া সম্ভব নয়। আচ্ছা ধরুন ক্লাবগুলো লিগ করবে, 20 ডিসেম্বর পাস হয়ে গেল, ধরুন সবাই বলল হ্যাঁ ক্লাবগুলো লিগ করবে। 20 পর 25 তারিখ দিয়ে সুপ্রিম কোর্ট ক্রিসমাসের ছুটি পড়ে গেল, শীতকালীন ছুটি পড়ে গেল সুপ্রিম কোর্ট। 20 মানেই তো 21 তারিখে সব অর্গানাইজিং পার্ট হবে না? ক্রিসমাস, নিউ ইয়ার্স ইভ চলে গেল। এফএসডিএল এর না পুরোটা স্ট্রাকচার রেডি, ক্লাবগুলো তো রেডি না। তাহলে ক্লাবগুলোর আবার মিটিং ডাকতে হবে, কে কত টাকা দেবে,
ইস্টবেঙ্গল ক্লাব কি বলেছিল, কেন যে অর্গানাইজিং পার্টি আমরা যাব না। আমি আবার বলছি, এই যে ক্লাব জোট, তার মধ্যে বহু ক্লাব যদি ক্লাব জোট লিগ করে, ধরুন অনেক ক্লাব এটা দিয়ে সরে দাঁড়াবে, কারণ তাদের ফাইন্যান্সিয়াল ব্লিডিং হচ্ছে। এটা হয়তো মোহনবাগানের সমস্যা হবে না, এটা বেঙ্গালুরুর সমস্যা হবে না, এফসি গোয়ার সমস্যা, কিন্তু বেশ কয়েকটা ক্লাবের সমস্যা হবে, তারা শাটডাউন করে যাবে, কারণ তারা ওই টিমটাই টানতে পারছে না। তারপর আবার অর্গানাইজিং পার্টি টাকা দেবে, আচ্ছা, তারপর ব্রডকাস্টিং পার্টনার খুঁজে আনতে হবে। এবং বেশ কিছু ক্লাবের বক্তব্য, আরে আমরাই টাকা দিয়ে আমরাই লিগ খেলবো, তাহলে এই লিগের মানেটা কি? এবং যা শর্ট টার্ম, স্পন্সর কোথায় পাবে? তাহলে ঘরের টাকা দিয়ে টিম করতে হয়, আবার ঘরের টাকা দিয়ে টুর্নামেন্ট করতে হয়, তাহলে এআইএফএফ এর কাজটা কি? মানে কল্যাণ চৌবে টাই কোট প্যান্ট পরে ফাইনালের দিন এসে ট্রফি দেবে? আপনারা যারা ভাবছেন খুব ইজি, ক্লাবগুলো জানে ইজি নয়, তাহলে এই পুরো ব্যাপারটা হতে হতেই তো জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে। লিগটা কবে হবে? আপনারা বারবার ভাবুন যে ক্লাবগুলো যে চিঠি দিয়েছে 12 নম্বর পয়েন্টে বলেছে যে এই 11 পয়েন্ট না মিটলে আমাদের কথা ভাবুন। 11 পয়েন্টে কি বলেছে? যা ওরা বলেছে, এফএসডিএল তাই বলেছে যে আমরা এবার শর্ট টার্ম লিগটাও খেলে দেবো, যেটা সরকার প্ল্যান করেছিল, কেন্দ্রীয় সরকার, ক্রীড়ামন্ত্রক, যে এবছর একটা শর্ট টার্ম লিগ করিয়ে দেবো, কোনোভাবে খেলাটা শুরু করি। কোথায় আটকে গেছে? কেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কোর্টে গিয়ে বলতে পারছে না শুনানিতে? আটকে গেছে কোথায়? ক্লাবগুলোর চিঠিতে, এফএসডিএল এর বক্তব্যে। ওরা তো ভেবেছিল যে এবছর ক্লাবগুলো বলে দেবে শর্ট টার্ম লিগ, চলো শুরু করে দিই, কিন্তু না, ক্লাবগুলো ঠিক জায়গায় ধরেছে, একদম প্রপার ধরেছে, যে তুমি এবছর আমায় শর্ট টার্ম লিগ বলে একটা ক্ষতর মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দিলে, আমার ব্যথাটা তো সারল না। অর্থাৎ দেরি হচ্ছে হোক, কিন্তু প্রপার প্ল্যানিং করুন যে আগামী 15 বছর ভারতীয় ফুটবল কার হাতে সুরক্ষিত থাকবে, আমাদের ফাইন্যান্সিয়াল কি বেনিফিট হবে। একটা আইএসএল থেকে একটা সেন্ট্রাল পুল হয় যেখান দিয়ে ক্লাবগুলো টাকা পায়, সেই বেনিফিটটা কি করে পাবো? সেটার জন্য বারবার বলা হয়েছে যে আমরা শর্ট টার্ম লিগটা এবছর সবাই ত্যাগ স্বীকার করব, ফাইন্যান্সিয়ালি লস স্বীকার করব, সবাই স্বীকার করবো, ওকে সবাই, কিন্তু আমাকে আগে লং টার্মের রাস্তাটা দেখান। যে আপনি 15 বছরের জন্য টেন্ডার ডাকলেন, টেন্ডার ডেকে কেউ এলো, এসে দেখালো, বা আমরাই 15 বছরের চুক্তি করলাম, যদি ক্লাবগুলো যেটা বলছে যে আপনি টেন্ডার ডাকুন, ক্লাবগুলোর মতামত পাশ হলো, আপনি চুক্তি করলাম, যদি কেউ না আসে তারপরে 12 নম্বর পয়েন্টে, কিন্তু 11 নম্বর পয়েন্ট অব্দি বলছে না, 11 নম্বর পয়েন্টে বলছে টেন্ডার ডাকুন, টেন্ডার ডেকে এই গভর্নিং কাউন্সিল ফাউন্সিল এগুলো সব বাদ দিন, বাদ দিয়ে টেন্ডার ডাকুন। এই টেন্ডারে যদি কেউ এসে কেউ নিয়ে নিল আগামী 10 বছর, 15 বছর বা 20 বছর, দেন এই বছরটা তো আর সম্ভব না, তখন আমরা এই বছরটা খেলতে রাজি আছি, কারণ আমি তো স্পন্সরকে বলতে পারবো যে আমার 15 বছরের চুক্তি আছে, তুমি 15 বছরের জন্য আসো, এই বছরটা আমরা নয় স্যাক্রিফাইস করলাম। এবং এটা এফএসডিএল এর বক্তব্য, মাইন্ড ইট। তো আপনার কোথাও এখনো শুনে মনে হলো শিলমোহর পড়ে গেছে আর ক্লাবগুলো লিগ করতে দৌড়ে গেছে? এবং ক্লাবগুলো জানে যে এই সমস্যাটা রয়েছে, যে কারণে সুপ্রিম কোর্টে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, কারণ একমাত্র সুপ্রিম কোর্ট এখন বলতে পারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে, আমি 2 সপ্তাহ টাইম দিয়েছিলাম, কোথায় গেল? জেনে রাখুন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গেও এফএসডিএল এর নিয়মিত কথাবার্তা চলছে। প্রফুল্ল প্যাটেলও চেষ্টা করছেন পুরোটা সমাধান করতে। খুব সহজ হতো যদি প্রফুল্ল প্যাটেল এই মুহূর্তে সভাপতি থাকতেন, কারণ তিনি রিলায়েন্সকে এনেছিলেন, তার সেই যোগাযোগ কানেকশন আছে, তিনি বুঝিয়ে আবার আনতে পারতেন, কিন্তু তিনি সভাপতি নেই। এই যে সবাই কল্যাণ চৌবে বিরোধী হাওয়া দিচ্ছে, কিন্তু এখন তো চাইলেও সরাতে চায় না, প্রফুল্ল প্যাটেল নিজেও চায় না এখন সরাতে, কারণ সরালে ইলেকশন হবে এবং প্রফুল্ল প্যাটেল, সুব্রত দত্তরা কুলিংয়ে রয়েছে, যতক্ষণ না আগস্ট হবে তিনিও ভোটে দাঁড়াতে পারবেন না। তাহলে দায়িত্বটা কে নেবে এখন? এই যে কল্যাণ চৌবেকে ধরুন সবাই মিলে একমত হয়ে সরিয়ে দিল, কিন্তু এখন তাহলে দায়িত্বটা কে নেবে? প্রেসিডেন্টকে হবে, যে এই জায়গা দিয়ে উদ্ধার করবে। ভারতীয় ফুটবলে এমন কোনো ব্যক্তি নেই এখন এই দায়িত্ব নিয়ে এই অন্ধকার জগৎ দিয়ে টেনে ধরবে ভারতীয় ফুটবলকে। সেই জন্যে কেউ এগিয়েও আসছে না সভাপতি হওয়ার জন্য, যে কারণে কল্যাণ চৌবে এখনো চেয়ারে বসে আছে। উনি যদি নিজে ব্যর্থতা নিয়ে ছেড়ে দেন সেটা আলাদা ব্যাপার, সেটা উনি ছাড়বেন না বলে দিয়েছেন, উনি থাকবেন অগাস্ট অবধি। নাহলে কোন সাংবাদিক কি লিখেছে পেপার কাটিং, সেটা নিজেদের বক্তব্য বলে শেয়ার করে ফেডারেশন নিজের ওয়েবসাইট দিয়ে। আপনি ভাবতে পারেন জীবনে কোনোদিন হয়েছে? ধরুন আমি একটা কি লিখলাম, সেটা ফেডারেশনের সঙ্গে ধরুন সহমত হলো, সেটা ফেডারেশন শেয়ার করে কখনো? ফেডারেশন প্রেসিডেন্ট নিজের পেজ থেকে শেয়ার করতে পারে যে এই দেখুন এটাই আমার কথা। কোনো সংবাদ মাধ্যমের কথা ফেডারেশনের নিজের কথা, একটা হিন্দুস্তান টাইমসের লেখা ধীমান সরকারের, সেটাকে নিয়ে ফেডারেশনের ওয়েবসাইট দিয়ে শেয়ার হচ্ছে।
এর জীবনে আমরা দেখিনি কোনোদিন। এটা ফেডারেশন প্রেসিডেন্ট সেক্রেটারি তার নিজের পেজ থেকে করতে পারে, পেজ ব্যক্তিগত, এটা কোনোদিন হয়? তো তো এই ফেডারেশনের কথা কি বলবো? আপনাদের এই পুরো আমার ব্যাখ্যা শুনে কোথাও মনে হলো যে সব হয়ে গেছে, শিলমোহর পড়ে গেছে, ইস্ট বেঙ্গল নেই? আমি দেখছিলাম যে কি ইস্ট বেঙ্গল নেই জোটে, সবাই সব আছে। ইস্ট বেঙ্গল প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে যে যদি ক্লাবরা শেষ পর্যন্ত অর্গানাইজ করে আমরাও থাকবো, কিন্তু প্রাথমিকভাবে ওরা চায় না এই প্রবলেমসের মধ্যে ঢুকতে, কারণ তাদের তো একটা বাজেট আছে। এই যখন আবার অর্গানাইজিং পার্ট যাবে, একে ওরা নিজেদের ম্যাচ অর্গানাইজ করতে হয়, আর টুর্নামেন্টটা অর্গানাইজ করলে তো আবার টাকা ঢালতে হবে। কি ঘরের খেয়ে বনের মস্ত আনানো নাকি? সেটা ঢালবে। যদি আমার সাথে লং টার্ম কোনো এগ্রিমেন্ট যায়, যে আমার লং টার্ম ভিশনটা আমার কাছে ক্লিয়ার হবে, ওই ফেডারেশনে দেওয়া 2047-এ ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে ওই রকম ধোয়াশা ভিশন না, মানে মিথ্যেবাদী ভিশন না, প্রফেশনাল ওয়েতে কর্পোরেট লুকসে যদি ভিশন ক্লিয়ার হয়, তাহলে ইস্ট বেঙ্গল এই বছর অর্গানাইজিং পার্টে থাকবে। এবং যে কারণে গতকাল মিটিংয়ে ছিল তারা, ভার্চুয়াল মিটিং, সেটাকে উল্লেখ করলেন না যে ইস্ট বেঙ্গল কাল মিটিংয়ে ছিল। তো প্লিজ, মানে গল্পের গরু গাছে তুলবেন না। কে বললো কান নিয়ে গেছে, আপনি কান নিজের কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়লেন, করবেন না। আমি দেখছি যে বলছে ক্লাবরা লিগ করবে, শিলমোহর দিয়ে দিল ফেডারেশন। কোথায় শিলমোহর দিল? বারবার বলছে যে আপনাদের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করে নিই, যদি মিটিং আপনাদের প্রস্তাবগুলো নিয়ে এজেন্ডায় রাখবো জেনারেল মিটিংয়ে। বলেছে যে পাশ হয়ে গেছে, জেনারেল মিটিংয়ে পাশ করতে হবে। তো ক্লাবগুলো কি চায় এই মুহূর্তে করতে? ক্লাবগুলো বলছে যদি এই নতুন যে আমরা টেন্ডার, ক্লাবগুলো বলছে যে পয়েন্টগুলো সরিয়ে, আগের যে টেন্ডারে ছিল যে পয়েন্টগুলো সরিয়ে দিন, সরিয়ে দিয়ে নতুন টেন্ডার ডাকুন। সেই টেন্ডারে যদি কেউ না আসে, তারপরে সেকেন্ড হচ্ছে আমরা আমাদের কথা ভাবুন। কোথাও বলেনি যে শুধু আমাদের কথাই আগে ভাবুন। তো জেনারেল মিটিংয়ে ফেডারেশন এখন তো অ্যামেন্ডমেন্ট করে ওই পয়েন্টগুলো সরিয়ে দিক। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আপনাদের অ্যামেন্ডমেন্ট করার জায়গা, ক্ষমতা আছে ফেডারেশনে, অ্যামেন্ডমেন্ট করুক। যে না, ওই গভর্নিং কাউন্সিল থাকবে না, আগে যেরকম ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর চুক্তি ছিল, যে পার্টি আসুক থার্ড পার্টি তার সঙ্গে এইভাবে চুক্তি করুক যে লাইসেন্স থাকবে ফেডারেশনের হাতে টুর্নামেন্টের, কিন্তু থার্ড পার্টিকে একটা কন্ট্রাক্টে দেওয়া হবে যে তোমরা টুর্নামেন্টটা অর্গানাইজ করো, কিন্তু সিদ্ধান্ত তো ফেডারেশনের কাছেই থাকছে যে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার, কাকে ফাইন, কোন ক্লাবকে শাস্তি, কাকে ছাড়, সবই তো তাই। সো ব্যাপারটা না বুঝে হইচই হইচই শুরু করে দেবেন না। এবং এখনো কিন্তু বিষবাও জলেই পড়ে আছে। 20 তারিখে যদি এই ব্যাপারগুলো যে অ্যামেন্ডমেন্ট করে যদি ওই টেন্ডারের শর্তগুলি সরানো যায়, এবং সেটারই একটা চেষ্টাও চলছে, তাহলে কিন্তু কাউকে না, এফএসডিএল নিজেরাই নিয়ে নেবে। কিন্তু এফএসডিএল পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার, যে কোনো আবেগের বশে আর যাবে না, কোনো ব্ল্যাকমেলিংয়ে যাবে না। আগে তুমি আমার শর্ত অনুযায়ী আমাকে ব্যবসা করার বা আমার মতে দাও, আমাকে স্বাধীনভাবে কাজ করতে দাও, আমিও তোমার এটা স্যাক্রিফাইস করে এই বছরটা চালিয়ে দেবো, কিন্তু এমনি এমনি যাবে না। পুরো ব্যাপারটা প্রফুল্ল প্যাটেল কিছুটা মধ্যস্থতা করছেন। ফেডারেশনের বর্তমান কমিটি শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এবং সোমবার দিন সুপ্রিম কোর্টে ক্লাবগুলো যাচ্ছে। তো ক্লাবগুলো সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? আপনাদের একবার বোধ বুদ্ধি হচ্ছে না? যে যদি সব গ্রিন সিগন্যালই পেয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টে ক্লাব যাবে কেন? ফেডারেশন গিয়ে বলবে। ক্লাবরা দেখছে বিপদ, আর কোথাও কোনো পথ নেই, সেই কারণে ক্লাবরা যাচ্ছে সুপ্রিম কোর্টে যে ধর্মাবতার, আমাদের এই অবস্থা ফুটবলের, আপনি দ্রুত কিছু সিদ্ধান্ত জানান এই পয়েন্টসগুলো নিয়ে। যে পয়েন্টসগুলো নিয়ে চিঠি দিয়েছে ফেডারেশনকে, সুপ্রিম কোর্ট যদি এখন নির্দেশ দিতে যেন ওই পয়েন্টগুলো হাটাও, তাড়াতাড়ি অ্যামেন্ডমেন্ট করে ইয়ে করো, হয়ে গেল। টেন্ডার ডাকো। টেন্ডার ডাকলেও আর কবে ডাকবে? যদি 20 তারিখে জেনারেল মিটিং হয় ফেডারেশনের, ফেডারেশন কি দ্রুততার সঙ্গে করতে চায়, 20 তারিখে জেনারেল মিটিং ডাকলে টেন্ডারটা কবে ডাকবে? তো ক্রিসমাস নিউ ইয়ার্স ই, তাহলে তো জানুয়ারি থেকে টেন্ডার। তো জানুয়ারি থেকে টেন্ডার হলে সেই টেন্ডার পাস হয়ে হতে হতে এবছর লিগ হবে মনে হয় একটা সুপার কাপের মতো ছোট্ট একটা হতে পারে। কত টিম শাটডাউন করে দিয়েছে জানেন, বসে আছে। যদি খবরই থাকতো যে লিগ হবে, ইস্টবেঙ্গল অনির্দিষ্টকালের জন্য লিগটা বন্ধ করে, প্র্যাকটিস বন্ধ করে দিত না। মনমান বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে প্লেয়ারকে। অন্য ক্লাবগুলো দেখছেন প্র্যাকটিস শুরু করেছে। বাস্তবের মাটিতে পা রাখুন। একদম জটিল অবস্থা, ঘেটে রয়েছে, এই জট ছাড়ানো খুব মুশকিল। এটা কোনো প্রাইভেট প্রপার্টি না কাউকে দিয়ে দিলাম। আপনি কাউকে দিয়ে দিলে যে কেউ কোর্টে চলে যেতে পারে।
আপনি জেনারেল মিটিং এর সদস্যদের অনুমোদন ছাড়া ক্লাবগুলোকে লিক করতে দিয়ে দিতে পারে। আজকে ক্লাবগুলোকে লিক করতে দিয়ে দিল 10 বছর। এরপরে যারা ফেডারেশনে থাকবে তাদের তো কোনো ক্ষমতাই নেই, তাহলে কিছু ক্লাবই সব সিদ্ধান্ত নেবে, তো প্যারালাল বডি হয়ে যাবে। কি ফরম্যাটে ক্লাবগুলোকে দিচ্ছে সেটা দেখতে হবে, যে ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কিভাবে ফেডারেশন টাকা পাবে কোথা দিয়ে। তাতে এই লিগটা হলে ফেডারেশনের হাতে কি কোনো টাকা আসবে? আজকে আবেগের বসে শুধু একটা লিগ করলাম, আর ফেডারেশনের ভাড়ে মা ভবানী, ফুটবলটা চলবে কি করে? সো আবেগে ভাসবেন না। যারা যারা যে জায়গায় যে বিভিন্ন জায়গায় শুনছেন, তারা কি বলছে তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব যুক্ত। আপনারা তো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে ভাবুন যে ফেডারেশন টেন্ডারে চাইছে বছরে 37.5 কোটি টাকা, আগে পেতো 50 কোটি টাকা, সেখান থেকে কমিয়েছে, সেটা তো রাজি হচ্ছে না। আর কেউ ফ্রিতে লিগ চালাবে, শুধু একটা লিগ চালিয়ে দিল এবছর, টাকাটা কোথার থেকে আসবে? ওটাই তো ফেডারেশনের বিক্রির জায়গা, 1 নম্বর লিগটা। সেটা বিক্রি করে যদি টাকা না আনে ফ্রিতে দিয়ে দেবে, এটা হয় কোনোদিন? আগে টাকা আর্নিং এর যে পথ, রেভিনিউ আর্নিং এর যে পথ, সেটা আগে ক্লিয়ার করতে চায়। এবং এর জন্য যদি দাদা দেরি হয়, এবছর লিগ না হয়, হবে না। আর কি করা হবে? আর অপদার্থ ফেডারেশন যদি আমাদের দেশে থাকে, কি করতে পারে? ওই কোনো মতো এই ব্যান্ডেজ দিয়ে ক্ষত সারানো হচ্ছে, একেবারে না হোক এবছরটা, কারণ এবছর লিগ হওয়ার জায়গা নেই। একটা ছোট করে একটা টুর্নামেন্ট হতে পারে মাত্র, ওই ক্ষত সারানোর মতো। তার দিয়ে আর 3 মাস হলোই না, কিন্তু সমস্ত ফরম্যাট ঘেটে ঘুটে একদম ঠিকঠাক করে নতুন কমিটি আসবে, নতুন টেন্ডার হবে, ঠিকঠাক করে আগামী 15 বছর সিকিওর থাকবে, আগামী 15টা জেনারেশন সিকিওর থাকবে, প্লেয়াররা সিকিওর থাকবে, ভারতীয় ফুটবল সিকিওর থাকবে। এইভাবে আধা কাচলা করে হয় নাকি কোনোদিন? কারা বলছে যে ক্লাবদের শিলমোহর দিয়ে দিল লিগ করার জন্য? অত ইজি? এর কি প্রাইভেট প্রপার্টি নাকি কল্যাণ চৌবে, যে চলো ক্লাবকে এরম ভাবে দিয়ে দিলাম, আর ক্লাবগুলো বললো চলো কাল শুরু করে দিই? কি পাড়ার টুর্নামেন্ট নাকি যে কালকে দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে? আরে ক্লাবটা মানে ফেডারেশনটা চলবে কি করে? আর ক্লাবগুলোকে রেডি এই মুহূর্তে নিতে? ওরা ওদের খসড়া হয়ে গেছে, ওরা পরিস্থিতির দিকে নজর রাখছে, বলছে যে অন্য কেউ না নিলে, এই যে অন্য কেউ না নিলে তার পরিস্থিতিটা তখন ফেডারেশনকে তৈরি করতে হবে টেন্ডারের। আবার এটা টেন্ডার ছাড়া হবে না, এটা প্রাইভেট প্রপার্টি না যে আমি কালকে দিয়ে দিলাম টেন্ডার না ডাকলে। আমিও কাল কোর্টে চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন আপনার পাড়ার কোম্পানি, নিজে আপনি টেন্ডার ডেকেছেন, আমি নিতাম। এবং পুরোটা মাথায় বসে আছে সুপ্রিম কোর্ট। আজকে নাগেশ্বর রাও যে রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টে, তাতেও তো তিনি বলেছেন যে এই গভর্নিং কাউন্সিল, তার এই 37.5 কোটি টাকা এবং ডেলিগেশন, এই তিনটে নিয়েই নতুন করে ভাবা উচিত। তার রিপোর্ট মানে অ্যামিকাস কিউরি, তার রিপোর্টও তো সুপ্রিম কোর্টে আছে। ক্লাবগুলো বলছে এই পয়েন্টসগুলো নিয়ে ভাবা উচিত, এফএসগুলো বলছে এই পয়েন্টসগুলো নিয়ে ভাবা উচিত। তাহলে এই পয়েন্টসগুলোকে ভাববে, সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্তে আসবে, তারপরে কেউ না নিলে নয় ক্লাব। আপনারা ধাই ধাই করে নাচছেন, ক্লাবদের শিলমোহর দিয়ে দিল, ক্লাবরা লিগ শুরু করে দিল। আমি জানি না দাদা এটা কি করে সম্ভব হয়। আমি পুরো ব্যাখ্যা দিলাম, আপনাদের দায়িত্ব আপনাদের। আপনারা প্লিজ পুরো ভিডিওটা শুনুন, দয়া করে শুনে আপনাদের মতো করে বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক করুন যে সত্যিই কি শিলমোহর পড়ে গেছে, ক্লাবগুলো লিগ চালানো এবার শুরু করে দিল? এত দ্রুত এটা সম্ভব? যদি তাই হতো তাহলে ক্লাবরা সোমবার দিন সুপ্রিম কোর্টে যেত না পুরো পরিস্থিতি জানাতে। বরঞ্চ ক্লাব জোট একটা ভালো হয়েছে, ক্লাব থেকে প্রেশার যাচ্ছে। আমি তো আগের দিন ক্লাবের চিঠি থেকে ভেবেছি ওটা এফএসডিএল এর চিঠি, ভুল করে ক্লাবের লেখা হয়ে গেছে। এফএসডিএল এর যা বক্তব্য, ক্লাবগুলোরও তাই বক্তব্য, সেম। আর ফেডারেশনের ক্ষমতাই নেই, করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ওদের ফেডারেশনের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এতটাই বিরক্ত যে সকলের সামনে ফেডারেশন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছে কেন এরকম অবস্থা হলো। তো দেখছে তো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, যে কারণে সত্যনারায়ণকে কাল একটা একজন এক্সিকিউটিভ মেম্বার একটা কড়া বার্তা পাঠিয়েছে যে তোমার এত সাহস হয় কি করে, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের না জানিয়ে এরকম ক্লাবদের চিঠি দিয়ে দিচ্ছ। যে এজেন্ডাতেই এখনো জেনারেল মিটিং এ রাখেনি দাদা, এটা একটু ভালোভাবে ক্লিয়ার করি। ওরা বলেছে, ক্লাবগুলোকে বলেছে ফেডারেশন একটা চলুন ভার্চুয়াল মিটিং করি, আবার মিটিং এ আপনাদের পয়েন্টস গুলো জেনে তারপর আমি এজেন্ডায় ঢুকবো। আমি এজেন্ডাতেই এখনো জেনারেল মিটিং আসেনি, আর শিলমোহর দিয়ে দিল ফেডারেশন ক্লাবগুলোকে লিক করার জন্য। কোথায় বাস করেন আপনারা দাদা? একটা আলোচনার এজেন্ডাই তৈরি হলো না এখনো, আর শিলমোহর দিয়ে দিল ক্লাবগুলো লিক করছে।
একটু যুক্তি দিয়ে ভাবুন। সোমবার সুপ্রিম কোর্টে যাবে ক্লাবগুলো, দেখুন এইটা আমার ধারণা নেক্সট উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল। তো লিগ হওয়ার চান্স আছে বলে আমার আর মনে হচ্ছে না। একটা ছোট্ট কিছু হবে, ওই টুর্নামেন্ট কিছু 2-3 মাসের জন্য হবে, সময় নেই, আর সময় নেই। ডিসেম্বরের আজকে 11 তারিখ বোধহয়, আর সময় নেই। যা দেরি হওয়ার প্রচুর হয়ে গেছে। ক্রিসমাস, নিউ ইয়ার্স ইভ, এরপর ঢুকে পড়বে ওই জানুয়ারির শেষে গিয়ে ঠিকঠাক হবে। ফেব্রুয়ারি টু জুন একটা কিছু এবছরের জন্য হবে। তখনই হবে যদি তারপরের ওই লং টার্ম যে ব্যাপারটা আছে, ভিশনটা ক্লাবদের কাছে ক্লিয়ার হয়, তারপরেই হবে। নাহলে কিন্তু এবছর ফুটবলটা আর হবে না, নিশ্চিন্তে থাকতে পারে। নমস্কার।